আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমাদের অনলাইন ক্লাস এখনো অনগোয়িং, যেহেতু এখনো শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কোনো নির্দেশনা দেয়নি, তাই আমরা আমাদের অনলাইন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশা করছি তোমরা এতে অনেক উপকৃত হচ্ছ। আজকে আমি আবার আলোচনা করব তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষে যারা শিক্ষার্থী আছো, আমার ঢাকা কলেজের শিক্ষার্থী, তাদের কম্পিউটিং পরিসংখ্যান এই কোর্সটি নিয়ে। এই কোর্সের আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি ক্লাস করেছি। আমরা ছিলাম পরবর্তী পরীক্ষা টি টেস্ট নির্ণয়ে। টি টেস্ট নির্ণয়ে আমরা ইতিপূর্বে দুইটি সূত্র অনুসরণ করে কি কি ক্ষেত্রে আমরা টি টেস্ট করেছিলাম, দুটি করেছিলাম। আজকে আমরা দেখব ম্যাচটি বা যেটা সম্পর্কযুক্ত গড়ের ক্ষেত্রে আমরা কিভাবে টি নির্ণয় করি সেই অঙ্কটা। অর্থাৎ এখানে আমরা এই হচ্ছে যখন কি হয়, এক জোড়া নমুনা থাকবে, সম্পর্কযুক্ত একটা নমুনার ক্ষেত্রে আমরা এই টেস্টটা করবো। একে পেয়ার টেস্ট বা টি টেস্ট বলা, মানে পেয়ার টি টেস্ট বলা হয়। আমরা সরাসরি ক্লাস থেকে অঙ্কে চলে যাই। একটু খেয়াল করে দেখো, আগে যে সিরিজগুলো করেছিলাম তখন দেখা যাচ্ছে দুটি দল আলাদা করে, দুটি দলে খেলা হচ্ছে। আজকে এই অঙ্কটা তোমরা একটু যদি দেখো, দেখবে এখানে একটা দল মানে এক গ্রুপকে দুইটা শর্তের অধীনে আনা হয়েছে। যেমন 11 জন ছাত্রের কোচিং করার আগে ও পরের স্কুল নিতে দেওয়া হলো। কোচিংয়ের দ্বারা ছাত্ররা উপকৃত হচ্ছে কিনা তা আলফাইনিক পয়েন্টের মাত্রায় যাচাই করে। দেখবে এখানে এই যে 11 জন একটি দল, এই দলটাকে দুইটা কন্ডিশন রাখা হয়েছে। একটা প্রশিক্ষণ দেওয়ার আগে বা কোচিং করার আগের একটা অবস্থা, কোচিং করার পর অবস্থা, বা একটা প্রশিক্ষণ দিচ্ছি প্রশিক্ষণ করার আগের অবস্থা অথবা প্রশিক্ষণের পরের অবস্থা। এই দুটো অবস্থায় ওই দলের কোনো উপকৃত হচ্ছে কিনা বা যাচাই, এই দুটার প্রভাবে ওই গ্রুপটার কোনো উন্নতি হচ্ছে কিনা এই কন্ডিশনে আমরা কি টেস্টটা করছি। আগেরগুলোর ক্ষেত্রে আমরা যা দেখেছি এটা কিন্তু ঠিক তেমন না। এগুলোকে বলা হচ্ছে সম্পর্কযুক্ত দুটি দলের ক্ষেত্রে। সম্পর্কযুক্ত যখন দুটি সম্পর্কযুক্ত বা নির্ভরশীল গড়ের পার্থক্য যাচাইয়ের ক্ষেত্রে যখন আমরা কি ব্যবহার করি, তখন আমরা আজকে যে অঙ্কটা করবো সেই সূত্র ব্যবহার করা হয়। তাহলে তোমরা অঙ্কটা একটু দেখে দাও। 11 জন ছাত্রের কোচিং করার আগে ও পরের স্কোর নির্ণয় দেওয়া হলো। কোচিং এর দ্বারা ছাত্ররা উপকৃত হচ্ছে কিনা তা আলফাইনিক পয়েন্টের মাত্রায় যাচাই করো। কি হচ্ছে, কোচিং এর আগের একটা স্কোর দেওয়া আছে, কোচিং এর পরে কত স্কোর দেওয়া আছে, তাদের এই 11 জন ছাত্রের। ঠিক আছে, তাহলে আমরা ঠিক দেখি আমাদের যে পরবর্তী পরীক্ষার বা যে ধাপগুলো আমরা আগে দেখেছি, ঠিক সেই একই রকম সেই ধাপগুলো অনুসরণ করে আমরা অঙ্কটা কমপ্লিট করব। আমরা আগেও কিন্তু দেখলাম স্টেপ 1 এ আমাদের কি হয়, প্রকল্প প্রদান করি, আমরা প্রকল্প ব্যাখ্যা করে রাখি। স্টেপ 1 এ আমরা দেখো লিখেছি আগের মতোই নাল হাইপোথিসিস কি লিখেছি, A0 নাল হাইপোথিসিস। এবং আমরা যদি প্রশিক্ষণে আগে কি B1 আর প্রশিক্ষণের পরে B2 ধরি, তাহলে আমরা সবসময় জানি নাল হাইপোথিসিস মানে হচ্ছে পার্থক্য নাই। কিসের পার্থক্য নেই? কোচিংয়ের আগে এবং পরের স্কোরের কোনো পার্থক্য নাই। যেহেতু আমাকে দেখো বলছে কোচিংয়ের দ্বারা ছাত্ররা উপকৃত হচ্ছে কিনা তা আলফাইনিক পয়েন্টের মাত্রায় যাচাই করতে, সো ধরলাম এই কোচিংয়ের আগে এবং পরের স্কোরের ছাত্রদের স্কোরের কোনো পার্থক্য নাই। তাহলে নাল যদি আমরা ধরি নাই, দ্যাট ইজ ইকুয়াল, এই u1 ইকুয়াল u2। তাহলে অল্টারনেটিভে কি হবে, এইখানে দেখো যেহেতু কোচিংয়ের পরে স্কুলের পার্থক্য আছে, আমরা আগে সবসময় আছে ধরতাম, আছে মানে কি কোচিংয়ের পরে পার্থক্য বেশি হয়েছে, এই জন্য আমরা এখন B1
লেস দেন মিউ2 করেছি। তাহলে কি এই স্কোরটা মিউ2 হচ্ছে প্রশিক্ষণের পরে, তো প্রশিক্ষণের পরে স্কোরে বেশি দেখাইছি আমি। দেখো লেস দেন মিউ2 দিলাম, তাহলে এটা কিন্তু একমুখী একটা অভিক্ষা। যদি আমি নট ইকুয়াল টু দিতাম তাহলে হচ্ছে কি দুটোর মধ্যে পার্থক্য আছে কিনা যাচাই করো, কিন্তু আমরা এখানে স্পেসিফিক দেখাচ্ছি যে প্রশিক্ষণের পরে হয় পার্থক্য বেশি হবে তাহলে কম হবে, তাহলে আমরা কিন্তু প্রশিক্ষণের পরে বা কোচিং এর পরে পার্থক্য বেশি হবে বলেই ধরে নিচ্ছি। সো এটা কিন্তু আমি দেখো আগের মতো নট ইকুয়াল টু দেই নাই, আমরা ধরে নিচ্ছি যে কোচিং এর পরে পার্থক্য বেশি হবে, এই জন্য এটাকে বেশি দিয়েছি, দ্যাট মিন্স লেস দ্যান মিউ2। তাহলে কোচিং এর পর প্রাপ্ত স্কোর বেশি হবে, বেশি হবে, বেশি হবে। তোমরা একটা আশা করি বুঝতে পারছো। স্টেপ 2 তে আমরা কি লিখি সবসময়? স্টেপ 2 তে সবগুলো ডাটা লিখি, তাই না? প্রশ্ন যাবে কেন ইনভেস্ট করছি সম্পর্ক যদি তো লিখো সম্পর্কযুক্ত কি নমুনা গড়ের পার্থক্য যাচাই করার জন্য কি টেস্ট প্রয়োগ করব। আমরা সবসময় জানি স্টেপ 2 তে কি হয়, স্টেপ 2 তে আমরা কেন এই টেস্টটি ব্যবহার করছি সেটা লিখতে হয়। এতে কি সম্পর্কযুক্ত দুটো নমুনা গড়ের পার্থক্য যাচাই করব। সো আমরা কি টেস্ট করব, স্টেপ 2 তে যা আমরা করি সেটাই আমরা লিখে রাখি। আমি বোর্ডটা মুছে ফেলছি, অঙ্কটা আবার পরে তুলবো, সমস্যা নেই। শিক্ষার্থীরা তোমাদের নিশ্চয়ই মনে আছে স্টেপ 3 তে আমরা কি লিখি? স্টেপ 3 তে আমরা পড়ি লেভেল অফ সিগনিফিকেন্স। সেক্ষেত্রে লেভেল অফ সিগনিফিকেন্স কত দেওয়া আছে? স্টেপ 3 লেভেল অফ সিগনিফিকেন্স 0.05। আর একটা জিনিস আমরা বের করে রাখি, সেটা হচ্ছে ডিএফ বা স্বাধীনতার মাত্রা। এখানে ডিএফ কত হবে? এখানে কিন্তু আমার এন কিন্তু একটা গ্রুপ, দুটা গ্রুপ না। সো এন বড় এন মাইনাস 1, এন হচ্ছে 11টা মাইনাস 1 10। তাহলে আমরা স্টেপ 3 তে ডেভেলপ সিগনিফিকেন্সে এই ইনফরমেশনগুলো লিখে রাখি। স্টেপ 4 এ আমরা কি বলেছিলাম? স্টেপ হচ্ছে ডিরেকশন এরিয়া বা বর্জনের এলাকা। বর্জনের এলাকাটা আমরা নির্ধারণ করে রাখি। তাহলে আমরা কি লিখবো এখানে? আলফা ইকুয়াল টু 0.05 এবং ডিএ 10 অনুযায়ী একমুখী বা ওয়ান ডিরেক্টিভ পরীক্ষার জন্য আমরা সবসময় স্টেপ করে বর্জন এলাকাটা লিখি। বর্জন এলাকাটা হচ্ছে আমরা টি টেবিল থেকে যে প্রাপ্ত মান তার সাথে আমাদের মানের এখানে তুলনাটা হয় সেটা লিখে রাখি, তাই না? ইতিপূর্বে অঙ্কগুলো দেখেছো। তাহলে আমরা স্টেপ করে আলফা ইকুয়াল টু 0.05 এবং ডি এর 10 অনুযায়ী একমুখী অভিক্ষার জন্য টি টেবিল থেকে প্রাপ্ত মান
এটা হচ্ছে আমরা কোথায় পেলাম, এই টেবিল থেকে পেলাম। আমাদের বইয়ের যে কোনো স্ট্যাটিস্টিক্স বইয়ের পিছনে লগ বই দেওয়া থাকে, টেবিল মার্ক দেওয়া থাকে। প্রত্যেকটি পরীক্ষার জন্য বা প্রত্যেকটি টেস্টের জন্যই আমাদের একটা করে লগ বই দেওয়া বা টেবিল মার্ক দেওয়া। কি টেস্টের যে টেবিল বই আছে, টেবিল আছে, সেই টেবিল থেকে আমরা আলফাবেটিক পয়েন্ট হয় এবং ডিএফ 10 অনুযায়ী একমুখী পরীক্ষার জন্য দেওয়া আছে, দ্বিমুখী পরীক্ষার জন্য দেওয়া আছে। দ্যাট মিন্স 1 10 টেস্ট এবং 2 10 টেস্ট, 2 10 টেস্ট এর জন্য কি টেবিলের মান দেওয়া আছে। যেহেতু এটা আমার একমুখী বা 1 10 টেস্ট, তো এই মানটাই দেখতে হবে। একমুখীর জন্য যে মানটা সেটা দেখবা যে এইটা অনুযায়ী আলফা এবং এর অনুযায়ী এই মানটা পাওয়া যাবে 2.132। এটা আমরা পাইলাম। প্রাপ্ত এত। আমাদের নির্মিত আমাদের নির্মিত মানে আমরা যদি ক্যালকুলেটর বের করব, আমাদের নির্মিত মান CA টেবিল থেকে প্রাপ্ত মান অপেক্ষা যে বড় হয় বলে এইসো বর্ধিত হবে। তাহলে কি হলো, আমরা আমাদের টেবিল মানটা কত পাবো লিখলাম। আমাদের কিন্তু মান তো আমরা এখনো যেহেতু ক্যালকুলেট করি নাই, আমাদের কিন্তু মান যদি এই টেবিল মান থেকে টেবিল থেকে প্রাপ্ত মান বড় হয়, বড় হলে এইসো বর্ধিত হবে। আমাদের কিন্তু মান টেবিল থেকে প্রাপ্ত মান অপেক্ষা বড় হলে এইসো বর্ধিত হবে। অন্যথায় কি হবে, অন্যথায় গৃহীত হবে। তাহলে আমরা এটা স্টেপ 4 এ সাধারণত রিজেকশন এরিয়া লিখে রাখি, বর্ধনের এলাকাটা লিখে রাখি। তাহলে আমরা এবার যাই স্টেপ 5 এ। স্টেপ 5 কি, ক্যালকুলেশন বা কম্পিটিশন বা হিসাবকরণ। এই অধ্যায়ে আমরা এখন মূল অঙ্কে চলে যাব। আমি এখন একটু মূল অঙ্কটা আবার একটু তুলে নেই, তারপর আমরা দেখবো যে কিভাবে হিসাবটা করতে হয় বা সূত্রটা, এই অঙ্কের কিন্তু সূত্রটা কি। শিক্ষার্থীরা আমরা আবার দেখি স্টেপ 5 টা একটু দেখি। স্টেপ 5 আমরা কি করে করি, কম্পিটিশন বা ক্যালকুলেশন গুলো যাই বলো, হিসাব যেটা। আমরা দেখো আমি অঙ্কের মূল অঙ্কটার কোচিংয়ের আগে কত স্কোর দেওয়া ছিল, 11 জন সাবজেক্ট। কোচিংয়ের পরে ওই 11 জন সাবজেক্ট স্কুলও দেওয়া ছিল। আমাদের প্রকল্প আমরা দেখেছিলাম যে কোচিং এর কারণে ছাত্রদের স্কোরের কোনো পার্থক্য হবে না, আমরা রিজাল্ট এরকম করেছিলাম। ঠিক তাহলে আমরা এই ক্যালকুলেশনে চলে যাই। ক্যালকুলেশনে দেখি আমার যেহেতু যে ম্যাথটির সূত্র হচ্ছে t ইকুয়াল টু সামেশন d রুট ওভার n সামেশন d স্কয়ার মাইনাস সামেশন d হোল স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। তাহলে আমরা লিখছি d। এই ডিটা আমরা কিভাবে বের করছি, কোচিং এর আগে এবং পরের, মানে প্লিজ এই 11 সাবজেক্ট আগের অবস্থা এবং পরের অবস্থার পার্থক্যটা বের করব। এটি হচ্ছে d ডিফারেন্স। তাহলে আমরা একটু দেখে ফেলি, লিখে ফেলি। দেখো 25 এখানে 26, তাহলে দ্যাট ইজ -1। এখানে কি আছে +1, 19 20 21 22 কি +3। এটা হচ্ছে সরি, এটা হচ্ছে -3 এখানে কত +3, এটা -2, এখানে কত, এটাও -2। আমি কিন্তু জাস্ট খালি বিয়োগ করছি। যদি x1 x2 হয়, যদি x2 বড় হয় তাহলে মাইনাস হচ্ছে, x1 টা বড় হলে প্লাস হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো -2, এখানে কি হচ্ছে, এখানে দেখো -3, এখানে 0, এখানে যেহেতু
25 এবং 25 25 25, তাহলে আমরা যদি বিয়োগ করি তো 0 হবে। এটা -4 এবং এটা +2, কিছুই করি নাই, জাস্ট খালি x1 এবং x2 বিয়োগ দিয়েছি, যাকে আমরা d দিয়ে আমি প্রকাশ করছি। তো d x1 x2 আমি জাস্ট খালি যোগ বিয়োগ করেছি। তাহলে আমি দেখি সামেশন d টা কত হবে। সামেশন d এখানে -1 -3 3 একে 4 4 5 6 6 7 8 9 10 13 13 হচ্ছে 17, তাহলে হচ্ছে কত -17। আর প্লাস আছে কতগুলো 1 1 4 4 5 6 6 প্লাস হচ্ছে 6, তাহলে -11 হয়। তাহলে d -11। মানে আমি সমস্ত মাইনাস গুলো যোগ করেছি, প্লাস গুলো যোগ করেছি। মাইনাসটা হচ্ছে -17 হয় আর প্লাস হয় +6, তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে -11 আসে। তাহলে আমরা এখন একটু এগুলো একটু d স্কয়ার করে ফেলছি। d স্কয়ার করলে 1, এটা 1ই হবে, এটা 1ই। -3 কে যদি আমরা d স্কয়ার করি +9 হয়ে যাচ্ছে, এটা +9, এটা 4, এটা 4 4 +9, 0 কে স্কয়ার করলে 0 হচ্ছে, 4 কে যদি স্কয়ার করি 16, প্লাস কে করলে 14, তাহলে 2 9 9 18 20 24 28 32 32 আর 9 41 41 আর 6 47 57 57 আর 4 61। তাহলে আমরা d পাচ্ছি সামেশন d স্কয়ার = 61। শিক্ষার্থীরা আমি জাস্ট d স্কয়ার করেছি, d স্কয়ারে যখন করেছি তাহলে d সামেশন d স্কয়ার = 61। দেখো এখন আমি আমার ইকুয়েশন অনুযায়ী সব মান কিন্তু পেয়ে গেছি। সামেশন d হচ্ছে -11, এটা m হচ্ছে 11 সামেশন ইনটু d স্কয়ার কত, d স্কয়ার হচ্ছে 61 মাইনাস সামেশন d হচ্ছে -11 হোল স্কয়ার ডিভাইডেড বাই 11 - 1। এই ইকুয়েশনটা যদি আমরা করি আসছে হচ্ছে মান প্লাস মাইনাস 1.48। এতে আমরা যদি ইকুয়েশনটা করে ফেলি মান বসাই দিই তাহলে আমাদের মান আসছে +/1.48। তাহলে আমরা একটু আবার স্টেপ 6 এ চলে যাই। স্টেপ 6 আমরা কি লিখি? স্টেপ 6 হচ্ছে আমার যে ক্যালকুলেশন মানটা বের হলো, বা ক্যালকুলেট যে আমরা t মানটা বের করলাম ক্যালকুলেট করে সেই মানটার সাথে টেবিল মানে তুলনা করব। সেটা করে আমরা দেখব যে কোচিং এর সাথে শিক্ষার্থীদের বা ছাত্রদের স্কোরের কোনো পার্থক্য হয় কিনা। তাহলে স্টেপ 6 আমরা স্টেপ 6 কি নিব? সিদ্ধান্ত নিব। তাহলে আমরা এখন একটু দেখি সিদ্ধান্তে আমরা কি লিখব। আলফা = 105 এবং ডিএফ কত ছিল 10 অনুযায়ী একমুখী বা ওয়ান টেল টেস্টের জন্য একমুখী অভিক্ষার জন্য টি টেবিল থেকে প্রাপ্ত মান কত দূরে ছিল আমাদের 1.812। আমাদের নির্ণীত মানে যেটা আমরা নির্ণয়
নির্ণীত টি মান, টি এর মান, আমাদের নির্ণীত টি এর মান, টি যেটা আমরা নির্ণয় করলাম যে 1.48, 1.48, তাই না? আমি বর্জন যখন লিখেছিলাম, বা বর্জন এলাকাটা ঠিক করেছিলাম, তখন বুঝলাম আমাদের প্রাপ্ত মান যে টেবিল মান যদি বড়, আমাদের নির্ণীত মান যদি টেবিল মান থেকে বড় হয় তাহলে এইসো কি হবে? এইসো বর্জন হবে। তাহলে আমাদের এখন কি আসছে দেখো তো, এই মানটা আছে 1.81 আর এটা হচ্ছে 1.48, কোন মানটা বড়? দ্যাট ইজ এই মানটা বড়। আমাদের নির্ণীত টি এর মান, আমাদের নির্ণীত টি এর মান, টেবিল মান হচ্ছে, টেবিল মানের চেয়ে বড়। তাই এইসো গ্রহণযোগ্য। যদি তোমার নির্ণীত মান বা টি এর নির্ণীত মান টেবিল মানের চেয়ে বড় হয় তাহলে এইসো accepted। আমি যখন বর্জন লেখা ঠিক করে রাখলাম তখন দেখো আমরা লিখেছিলাম যে টি এর মান, প্রাপ্ত মান যদি টেবিল মানের চেয়ে বড় হয়, টেবিল মান যদি আমার নির্ণীত মানের চেয়ে, নির্ণীত মান যদি টেবিল মানের চেয়ে বড় হয় তাহলে এইসো গ্রহণযোগ্য। এই জিনিসটা একটু খেয়াল করে তোমরা দেখবে সবসময়। আমি একটু সহজ একটা উপায় শিখাই দেবো তোমাদের, তাহলে আর ভুল হবে না। সবসময় যে কোনো একটা মানের সাথে তুলনা করবা, তাহলে ভুল হওয়ার চান্সটা কম থাকে। সবসময় তোমরা যে নির্ণয় করবা যে মানটা, তার সাথে টেবিল মানের তুলনা করবা। সবসময় করবা কি এই মান সাথে এই মানের তুলনা করবা, এটা বড় যদি বড় হয় তাহলে এইসো গ্রহণযোগ্য। কারণ কি আমার এই মানটা বড়, এই মানটা ছোট, সো এইসো গ্রহণযোগ্য। তুমি দুই জায়গায় কিন্তু একই ভাবে লিখবা, তাহলে আর ভুল হবে না। নাহলে একটু প্যাচ লেগে যায়, আমি জানি একটু প্যাচ লেগে যায়। সো একটু খেয়াল করবে যে সবসময় টিভি, দ্যাট মিন্স আমার ক্যালকুলেশন ভ্যালু সিভি গ্রেটার দ্যান যদি টিভি হয় তাহলে এইসো অ্যাকসেপ্টেড। ঠিক আছে, সবসময় খেয়াল করবে যদি ক্যালকুলেশন ভ্যালু বড় হয় টি এর ক্ষেত্রে, টি টেস্টের ক্ষেত্রে ক্যালকুলেশন ভ্যালু যদি টেবিল ভ্যালু থেকে বড় হয় এইসো অ্যাকসেপ্টেড, যদি ছোট হয় তাহলে এইসো রিজেক্টেড। এই একটা জিনিস মাথায় রাখবা, তারপরে তুমি তুলনা করবা, তাহলে দেখবা কখনোই ভুল হবে না। দেখ সবসময় ক্যালকুলেশন ভ্যালুর সাথে তুমি টেবিল ভ্যালুর তুলনা করবা, যে এটা যদি বড় হয় তাহলে এইসো অ্যাকসেপ্টেড, এর অন্যথায় যা হবে তাহলে সেটা হচ্ছে রিজেক্টেড। তাহলে আমাদের দেখো ক্যালকুলেশন ভ্যালু হচ্ছে 1.48 আর কি হচ্ছে টেবিল ভ্যালু কত ছিল 1.812। তাহলে কি এটা বড় হইলে এইসো গ্রহণযোগ্য বা এইসো অ্যাকসেপ্টেড। তাহলে আমরা এইসো কে কি করেছিলাম, এইসো সময় আমরা লিখেছিলাম যে কোচিং এর করার কারণে স্কুলের কোনো, মানে কোচিং এর সাথে ছাত্রদের আগের এবং পরের স্কুলের কোনো পার্থক্য নাই, হবে না। তাহলে কি কোচিং এর প্রভাব কারণে ছাত্রদের মধ্যে অর্থ কোনো প্রভাব পড়বে না, কোচিং এর কারণে আসলে ছাত্রদের স্কোরের কোনো পার্থক্য নাই। এটাই আমরা কিন্তু যখন স্টেপ 1 এ প্রকল্প নির্ধারণ করে রেখেছিলাম তাই লিখছিলাম। তাহলে আমরা এখন লিখতে পারি, কি লিখতে পারি, এইসব গ্রহণযোগ্য অর্থাৎ কোচিং এর, অর্থাৎ কোচিং
নাই। তা আমরা দেখলাম কি, সিদ্ধান্ততে লিখলাম কি, আমরা যেটা স্টেপ 1 লিখেছি, স্টেপ 1 এর কোনটা একসেপ্ট হয়, স্টেপ 1 এ আমরা নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস লিখে রাখি, তার সাথে কোনটা ক্যালকুলেশন ভ্যালু এবং টেবিল ভ্যালু তুলনা হয়। যদি আমার টেবিল ক্যালকুলেশন ভ্যালুটা বড় হয় টেবিল ভ্যালুর চেয়ে, তাহলে এইসও একসেপ্টেড হয় এবং তাহলে এইস1 টা রিজেক্ট হয়। এইসও একসেপ্টেড হয়েছে, যেহেতু এইসও একসেপ্টেড হয়েছে, সো আমি ওখানে এইসও যা লিখে রাখছিলাম সেইটাই আমরা সিদ্ধান্তে লিখি। তোমরা শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ম্যাথসটিটা বুঝতে পারছো, কারণ ম্যাথসটি কিন্তু অঙ্কটা কিন্তু একটু সোজা, সূত্রটাও সোজা। সো তোমরা বাসায় একটু বই দেখে বোঝার চেষ্টা করবে। আশা করছি সবাই বুঝতে পারছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।